হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো ফ্রন্ট পেজ দেখতে বুঝতেই পারছো যে আমাদের এসএসসি, এমটিএস এবং সিএইচএসএল কে টার্গেট করে আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে। এবার জানি না কতটা কমপ্লিট বা কতদিন ধরে তোমাদের কন্টিনিউ করতে পারো, কারণ টাইপিং ট্রান্সলেট করা একটা ডিফিকাল্ট রয়েছে। কারণ ইংরেজিতে জানো তোমরা প্রত্যেকে, যে বছরে এমটিএস বাংলাতে পরীক্ষা হলো আগে ইংরেজিতে হতো, সেই জন্য কোয়েশ্চেন্সগুলো সব ইংরেজিতেই রয়েছে, সেখান থেকে বাংলায় করা সময় সাপেক্ষ। তো আজকে আমাদের অঙ্ক নিয়ে আলোচনা করব, অঙ্কের একটি ক্লাস বা একটি শিফটের ম্যাথ নিয়ে, যেটা হচ্ছে 5-10-2021 ফার্স্ট শিফটে এমটিএস এর পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেন্স ছিল ম্যাথ থেকে 25টি, তা নিয়ে আজকে আমাদের এই আলোচনা। এর আগেও আমাদের ক্লাস হয়নি, সরি, এর আগেও আমাদের কোনো ক্লাস হয়নি, বলে বলে অভ্যস্ত। আজকেই ফার্স্ট ক্লাস হচ্ছে এবং সেই জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জবসি একাডেমিতে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে গিয়ে থাকবে বা পেয়ে যাবে। তো আজকের প্রথম অঙ্ক দেখো, 5-10-2021 ফার্স্ট শিফটের এমটিএসে আসা প্রথম অঙ্ক। এগুলো সব ট্রান্সলেটেড অঙ্ক, ঠিক আছে, মানে ইংরেজিতে এসেছিল, আমি সেগুলোকে বাংলাতে করেছি। তো একটু ভাষাগত সমস্যা যদি থাকে আমি বুঝিয়ে দেবো, তোমরা শুনে নেবে কথাগুলো। প্রথম অঙ্ক কি রয়েছে দেখো, যে একজন খুচরো বিক্রেতা সপ্তাহে 7 দিনই তার দোকান খোলে, আউটলেট খোলে মানে দোকান খোলে। এটা দেখা যায় যে শনিবার ও রবিবার মিলিতভাবে তার গড় বিক্রি হয় 300 টাকার এবং বাকি 5 দিনের জন্য 200 টাকা, অর্থাৎ গড়ে 200 টাকা করে হয় বিক্রি বাকি 5 দিন। শনিবার দিয়ে শুরু হয় এমন এক মাস ধরে দেখা গেছে মোট বিক্রি হয়েছে 7,000 টাকা। নিম্নলিখিত মাসগুলির মধ্যে কোনটি তা হতে পারে? ঠিক, দেখো এখানকার অঙ্কগুলো কিন্তু একটু আলাদা রকম টাইপসের হবে, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি বা ডাব্লিউবিপির ম্যাথ যারা করেছো বা ক্লাস করো তাদের থেকে সেগুলো থেকে দেখলে বুঝতে পারবে এখানকার অঙ্কগুলো একটু লেন্দি হয় তুলনামূলক, ঠিক আছে, এবং কনসেপ্ট তোমাদের একটু বেশি ডেপথ লাগে। তো এখানে কি হচ্ছে, যে একজন খুচরো বিক্রেতা রয়েছেন যিনি সপ্তাহে 7 দিনই তার দোকান খুলে থাকেন এবং তিনি এটা লক্ষ্য করেছেন যে শনিবার এবং রবিবার গড়ে তার 300 টাকার জিনিস বিক্রি হয় এবং বাকি সপ্তাহের 5টি দিন তার গড়ে 200 টাকা করে জিনিস বিক্রি হয়। শনিবার দিয়ে শুরু হয় এমন একটি মাসের হিসাব করে তিনি দেখেছেন তার মোট বিক্রি হয়েছে 7,000 টাকার। তাহলে সেটি কোন মাস হতে পারে জানুয়ারি, মার্চ, এপ্রিল এবং ফেব্রুয়ারির মধ্যে? দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, দেখো এখানে জানুয়ারি আর মার্চ, এই দুটো মাসই হচ্ছে 31শে মাস, তাই না? তাহলে সেই দুটোই তো একই হতে পারে না, শনিবার দিয়ে শুরু হলে, অর্থাৎ উত্তর যদি জানুয়ারি হয় তাহলে মার্চ কেন হবে না? তাহলে সেই মাথাটা তোমাকে রাখতে হবে, মার্চ এবং জানুয়ারি দুটোই অপশন থেকে ফার্স্টেই এলিমিনেটেড হয়ে যাবে। এবং ফেব্রুয়ারি হচ্ছে 28 ডেজে আর এপ্রিল হচ্ছে 30 ডেজে। তাহলে এই দুটোর মধ্যে একটা আমাদের আনসার হবে। ওকে, তাহলে প্রথমে এপ্রিল ডে যদি বা এপ্রিল মাস, দেখো শনিবার দিয়ে কোনো মাস যদি শুরু হয়, এখানে যেটা বলেছে যে শনিবার দিয়ে শুরু হতে হবে মাস, কোনো মাস যদি শনিবার দিয়ে শুরু হয় সেটা ফেব্রুয়ারি বাদে, তাহলে সেখানে 5টি শনিবার থাকবে আর 5টি রবিবারও থাকবে, ঠিক আছে, এক্সেপ্ট ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি বাদ দিলে, অর্থাৎ ফেব্রুয়ারিতে থাকবে 4টি শনিবার আর 4টি রবিবার। বাদ বাকি যত মাস আছে যেগুলো 30 দিনে এবং সে বা 31 দিনে, তাতে যদি শনিবার দিয়ে শুরু হয় তাহলে সেখানে 5টি শনিবার থাকে এবং 5টি রবিবার থাকে। তাহলে আমি কি করব, এবার রবি এবং শনিতে গড়ে তার 300 টাকা করে বিক্রি হয়েছে, তাহলে 5টি শনিবার আর 5টি রবিবার মিলে হচ্ছে মোট 10 দিন, তাহলে সেই দিন বিক্রি হচ্ছে টোটাল গড়ে 300 করে, মানে 10 × 300 মানে 3,000 টাকা। আর 10 দিন যদি বাদ দিয়ে দাও 30 থেকে, তাহলে থাকছে 20 দিন, তাহলে বাকি 20 দিন গড়ে বিক্রি হচ্ছে 200 করে, তাহলে বিক্রি হচ্ছে 4,000 টাকা। দেখো এখানে আমার টোটাল 7,000 টাকা হয়ে গেল না? যদি হয়ে যায়, এটা যদি মিলে যায় তাহলে জেনে যাবে যে এটাই হয়ে গেল অ্যান্সার। যদি এটা না মিলতো তাহলে আমি এপ্রিলকে চেষ্টা করতাম, যেমন এখানে 4 আর 4 8 × 300 হতো সমান 2,400, আর বাকি থাকতো 20, তাহলে 20 × 400, সরি 200 মানে হতো 4,000। তাহলে এখানে দেখো কত হচ্ছে 6,400 টাকা। তাহলে যদি ফেব্রুয়ারি মাসটা হতো শনিবার দিয়ে শুরু, তাহলে সেখানে 6,400 টাকার বিক্রি হতো, কিন্তু এপ্রিল মাসটা যেখানে 7,000 টাকা বিক্রি হয়েছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। খুব বেশি গভীর মানে করতে হবে না কাজ এখানে, কিন্তু মাথাতে রাখতে হবে বা কনসেপ্ট তোমাদের ধারণা থাকতে হবে, নয়তো খুঁজে বেড়াবে কোনটা উত্তর হবে। পরবর্তী অঙ্ক রয়েছে বন্টনের মধ্যমা কি, বা এই যে এখানে আমাদের পরিসংখ্যা দিয়ে দিয়েছে 34, 22, 13, 11, 17, 19, 25 এবং 16, এদের মধ্যমা কি হবে সেটা। তো মধ্যমা বা মিডিয়ান যেটাকে আমরা বলি, সেটা বার করতে গেলে কি করতে হয়, আমাকে যে ডেটাটা আমাকে দেওয়া আছে বা যে ডেটাটা দিয়েছে তাকে আমাকে অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হয়, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে আমি সাজাবো। তাহলে ছোট থেকে বড় তো সাজিয়ে নিই। প্রথমে দেখো 11 রয়েছে, তারপর 13, তারপর হবে 16, তারপর 19, তারপর হবে 22, তারপর হবে 25, তারপর হবে 27, তারপর হবে 34। টোটাল কটা আছে? 3টে, 3টে 6টা, 2 8টা আছে।
এবারে জানি কি যে মিডিল যেটা থাকে, মাঝখানে যেটা থাকে সেটা হবে আমাদের মিডিয়ান, কিন্তু এখানে তো জোড় সংখ্যায় আছে, তাহলে মাঝখানে দেখো এই দুটোই আসবে, 19 আর 22 দুটো যদি আসে তখন কি করতে হয়, তাদের মধ্যে আমাকে এভারেজ করে দিতে হয়, অর্থাৎ 19 আর 22-এর গড় করে দাও, তাহলে মিডিয়ান হবে কত, 19 আর 22-এর গড়, যেটা হবে 19 আর 22-এ 41/2, মানে হচ্ছে 20.5। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ত্রিভুজ এবিসি এর বিএসি কোণ 90 ডিগ্রি এবং এডি বিসি এ থেকে আঁকা লম্ব, নিচের কোণটি বিডি এবং বিসি এর মধ্য সমানুপাতিক। অঙ্কটা দেখো, অর্ধেক জন হয়তো বুঝতে পারোনি যে কি করতে দিয়েছে এখানে, আমি ইংরেজিতেও লিখে দিয়েছি, সেটাও পড়ে নাও। যে ইন এ এবিসি ট্রায়াঙ্গুলার বিএসি কোণ বা অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, এডি ইজ ড্রন পারপেন্ডিকুলার ফ্রম এ অন বিসি, which among the following is the mean proportional between BD and BC? In a triangular ABC, BAC angle is 90 degree. AD is drawn perpendicular from A on BC. Which among the following is the mean proportional between BD and BC? এবার আমি চিত্রটা অঙ্কন করি, তাহলে বুঝতে পারবে। এ বি সি একটা ত্রিভুজ, যার বিএসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বলে দিয়েছে না, বিএসি কোণ 90 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর এডি হচ্ছে বিসি এ থেকে লম্ব, অর্থাৎ এ থেকে আঁকা হয়েছে লম্ব ডি, এবং এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি লম্ব। তাহলে বিডি এবং বিসি এর মধ্য সমানুপাতি, বিডি আর বিসি এর মধ্য সমানুপাতি কি হবে? দেখো, যখন এখানে এরকম ভাবে একটা ত্রিভুজ হয়, তখন প্রথমে একটা ত্রিভুজ ছিল এ বি সি, আর দ্বিতীয় ক্ষেত্রে আমি একটা ত্রিভুজ বলতে পারি ত্রিভুজ বি এ ডি। এই দুটোরই দেখো, এখানে দুটোই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ, তাই এই দুটোকে আমরা কি করতে পারি, সদৃশ বলতে পারি, সদৃশ বা সিমিলার। সিমিলার যদি হয় তাদের অনুরূপ বাহুর অনুপাত একই হয়, অনুরূপ বাহুর অনুপাত একই হয়। তাহলে এখানে আমি করতে পারি বিসি বাই এবি, বড় ত্রিভুজটাতে এবিসি ত্রিভুজে বিসি বাই এবি, অর্থাৎ লম্বটাকে বাদ দিয়ে অতিভুজ বাই ভূমি সমান এই ত্রিভুজটার অতিভুজ বাই ভূমি, মানে হচ্ছে এবি বাই বিডি। ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, বিএডি ত্রিভুজের এটা। এবার আমি যদি এখানে ছোট করে এঁকে দিই তোমাকে আলাদা, দেখো এখানে এ বি সি আর এখানে ছিল বি এ ডি, তো তাহলে বি এই দুটো ত্রিভুজ যদি কি হয়, সদৃশ হয়, ঠিক আছে, সদৃশ যদি হয় তাহলে কি হচ্ছে দেখো, এর অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি বিসি বাই এ বি সমান এর অতিভুজ বাই লম্ব হবে, মানে হচ্ছে এ বি বাই বিডি, সেটাই আমি এখানে লিখেছি। এবার দেখো কোণে কোণে এ বি গুণ হয়ে যাবে, তাহলে কোণে কোণে যদি এ বি গুণ হয়ে যায়, বা এইটাকে আমি ডিরেক্টলি প্রপোর্শনাল আমাকে করতে, সমানুপাতিক যেহেতু বার করতে বলেছে, তাহলে আমি এটাকে লিখতে পারি না যে বিসি ইজ টু এ বি সমানুপাতিক এ বি ইজ টু বিডি। সেই ক্ষেত্রে দেখো বিসি আর বিডি এর মধ্য সমানুপাতি কে রয়েছে, এ বি, সেই দুটো তো সেম এ বি, তাহলে আমি এইভাবেও লিখতে পারি যে বিসি সমানুপাতি, যেটা হচ্ছে মানে মধ্য সমানুপাত, যেটা আমরা জানি এখানে যখন দেয় না আমাদের মধ্য সমানুপাত করতে, সেক্ষেত্রে 3টে দিয়ে দেয়, মাঝেরটাকে ডবল নিতে হয় আমাকে, সেরকম এখানে দেখো এ বি আমি পেয়ে গেছি, তাহলে এ বি হচ্ছে বিসি আর বিডি এর মধ্য সমানুপাতি, অর্থাৎ অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। ঝড়ের সময় বাতাসের গতি প্রতি সেকেন্ডে 10⁵ মিলিমিটার, বাতাসে ভেসে থাকা একটি ধূলিকণাকে 1 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে সেকেন্ডে? তাহলে কি হচ্ছে, গতিবেগ দিয়ে দিয়েছে, স্পিড দিয়ে দিয়েছে, কত দিয়েছে, সেকেন্ডে 10⁵ মিলিমিটার, আর আমাকে ডিস্টেন্স কতটা অতিক্রম বা কভার করতে হবে বা যেতে হবে, ডিস্টেন্স আমাকে অতিক্রম করতে হবে 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটারকে আমি মিলিমিটারে যদি কনভার্ট করে নিই, তাহলে আমি এখানে পেয়ে যাব 10⁶ মিলিমিটার, বা 1-এর পর 6টা শূন্য, যাকে আমরা বলি 1 লক্ষ। তাহলে এইখানে যদি এতটা কভার আমাকে ডিস্টেন্স কভার করতে হয়, আমার গতিবেগ যদি এত হয়, তাহলে আমার টাইম টেকেন কত বা কত সময় লাগবে, তাহলে আমার টাইম লাগবে 10⁶ বাই 10⁵ সেকেন্ড। তাহলে এখানে কি হবে, পাওয়ারে পাওয়ারে ভাগে বিয়োগ হয়ে যায়, মানে পড়ে থাকবে 10 সেকেন্ড। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর।
প্রদত্ত পাই চার্ট অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। পাই চার্ট 5টি এ বি সি ডি এবং ই এ খেলোয়াড়দের সংখ্যার বন্টন দেখায়। অনুমান করে প্রতিটি খেলোয়াড় শুধুমাত্র একটি খেলা খেলে, অর্থাৎ এ বি সি ডি ই 3 4 5টা খেলার কথা বলেছে এখানে, এবং যাদের কোণের পরিমাণও দিয়ে দিয়েছে পাই চিত্রতে। যদি সি স্পোর্টস খেলোয়াড়ের সংখ্যা 162 হয়, অর্থাৎ সি এর সংখ্যা যদি 162 হয়, তাহলে এ ই খেলার মোট খেলোয়াড়ের পার্থক্য কত? তাহলে এ কত বার করতে হবে ফার্স্ট, আর ই কত সেটা ফার্স্টে বার করতে হবে, নিয়ে তাদের মধ্যে ডিফারেন্ট করতে হবে, পার্থক্য বার করতে হবে। তাহলে এ যদি সি হচ্ছে 162, সি এর অ্যাঙ্গেল কত ছিল? 54 ডিগ্রি। 54 এর সাথে 162 কিভাবে প্রপোর্শন করছে বা রিলেশন করছে? ইন্টু 3 দিয়ে। দেখো 54কে 3 দিয়ে গুণ করে দাও, 162 চলে আসবে। তাহলে এখানেও আছে এ এর আছে 72 ডিগ্রি, তাকেও 3 দিয়ে গুণ করে দাও। 3 2 6, 3 7 21, 216 হলো। তাহলে এর প্লেয়ার পেয়ে গেলাম 216 জন। ই এর দরকার, ই এর 3 9 27, 270 জন পেয়ে গেলাম। তাহলে আমাকে কি করতে বলেছে? এ এবং ই এর খেলোয়াড়ের মোট পার্থক্য। তাহলে 270 থেকে 216 বাদ 4 5 54 জন। তাহলে এ এবং ই এর প্লেয়ারদের মধ্যে পার্থক্য কত? 54। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, কার্য সময়ের অঙ্ক তো করেছো, এই অঙ্কগুলো দেখো, একটু বুঝতে পারবে, একটু লেভেল একটু আলাদা একটু হলেও। ঠিক আছে, যে দুজন পুরুষ এ এবং বি প্রত্যেকে প্রতিদিন 12 ঘন্টা কাজ করে, একা কাজ করে 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। অর্থাৎ এ এবং বি দুজনেই যদি ডেলি 12 ঘন্টা করে কাজ করে, তাহলে প্রত্যেকেই একা একা 20 দিনে কাজটিকে শেষ করে দেয়। কাজটি সম্পাদনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এ এবং বি প্রতিদিন যথাক্রমে 8 এবং 6 ঘন্টা করে কাজ করবে, অর্থাৎ এ করবে 8 ঘন্টা কাজ আর বি করবে 6 ঘন্টা কাজ। এ থেকে শুরু হওয়া বিকল্প দিনে, অর্থাৎ একদিন করবে এ, একদিন করবে বি। যদি কাজটি সম্পূর্ণ করতে এক্স দিন ওয়াই ঘন্টা লাগে, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত, অর্থাৎ কতদিন কত ঘন্টা সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে। ঘন্টাটা হচ্ছে এক্স আর দিনটা হচ্ছে এক্স আর ঘন্টাটা হচ্ছে ওয়াই। তাহলে কি করছে? যদি এ একা কাজ করে কত দিনে? 12 ঘন্টা করে 20 দিন, তাহলে মোট কত কাজ করছে? 240 ঘন্টা। আবার বিও একা যদি 12 ঘন্টা করে কাজ করে, 20 দিন কাজ করে, তাহলে এও করছে 240 ঘন্টা কাজ। তাহলে এদের এলসিএম করে আমি 240 ইউনিটই ধরে নিলাম মোট কাজের পরিমাণ। মোট কাজের পরিমাণ। এবার এ কি করছে? এ করছে 8 ঘন্টা কাজ একদিন, পর দিন করছে বি 6 ঘন্টা কাজ। যেহেতু এ শুরু করেছে, তাহলে প্রথমে এ আর বি যখন একসাথে করছে, একসাথে নয়, একদিন দুদিনে এ কত করছে? 8 ইউনিট বা 8 ঘন্টা করে, আর বি করছে 6 ঘন্টা, মানে 6 ঘন্টা কাজ, মানে মোট দুদিনে কাজ হচ্ছে কত? 14 ঘন্টা কাজ। তাই তো, দুদিনে এ আর বি মিলে কাজ করছে 14 ঘন্টা। আমাকে করতে হবে কত? 240 ইউনিট কাজ করতে হবে। তাহলে দেখবো কত দূর যেতে পারছে এখানে। 240 কে আমাকে 14 দিয়ে ভাগ করতে হবে। 14 একে 14, 10, 14 সাথে 98, 2 ভাগ শেষ থাকছে। ঠিক, তাহলে দেখো এখানে যেহেতু 240 ঘন্টাটায় 240 ইউনিট ছিল, তাই 240 এখানে আমি বলতে পারছি যে 17 দিন বা 17 বার, দেখো 2 দিন করে কাজ করতে হবে। 17 বার 2 দিন মানে হচ্ছে 17 গণিত 2 সমান 34 দিন। আর এখানে 2 মানে 2 ইউনিট কাজ পড়ে থাকছে বাকি, বা 2 ঘন্টার কাজ পড়ে থাকছে বাকি। সেটা কে করবে? যেহেতু এখানে দেখো এ আর বি দুজনকে ধরেছিলাম আমি, যেহেতু এ শুরু করছিল, তাহলে শেষের দিনটা এই করবে। তাহলে এ 2 ইউনিট কাজ করতে সময় নেবে কত? 2 ইউনিট কাজ করতে, মানে এই যে এক্সট্রা যেটা পড়ে রয়েছে 2 ইউনিট কাজ করবে 2 ঘন্টা সময়। কারণ এখানে 240 ঘন্টাতে সে 240 ইউনিট কাজ করছিল, তাহলে 2 ঘন্টা কাজ 2 ইউনিট কাজও 2 ঘন্টাতেই করে দেবে। তাহলে আলটিমেটলি সময় লাগছে কত? 34 দিন 2 ঘন্টা। তাহলে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে 34 হচ্ছে এক্স আর 2 হচ্ছে ওয়াই। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। একটি কঠিন বৃত্তাকার চোঙের বা নিরেট, যাকে আমরা বলি সলিড, একটি কঠিন বৃত্তাকার চোঙের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 1617 স্কোয়ার সেন্টিমিটার। যদি এর ভিত্তির ব্যাস বা বেস বা ভূমির ব্যাস হয় 21 সেন্টিমিটার, তাহলে এর আয়তন কত হবে কিউব সেন্টিমিটারে? ওকে, তাহলে আমাকে এখানে কি করতে বলেছে?
সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়েছে। পৃষ্ঠতলের ফর্মুলা কি? এখানে ব্যাস দিয়ে দিয়েছে 21, তাহলে আমি রেডিয়াসটা ফার্স্টে বার করে নিই। রেডিয়াস হচ্ছে বা ব্যাসার্ধ হচ্ছে 21/2 সেমি। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr ইন্টু r প্লাস h। ওকে, তাহলে এইটা সমানই তোমাকে দিয়ে দিয়েছে না, তাহলে এটা যদি আমি মান বসিয়ে দিই 2 গণিত 22/7 গণিত 21/2 গণিত 21/2 বাই প্লাস h হাইট, এইটা হচ্ছে হাইট, যেটা আমি জানি না, বার করতে হবে আমাকে, যেটা হচ্ছে 1617। এখান থেকে আমাকে h এর ভ্যালু বার করতে হবে। কি করে কাটাকাটি করবো একটু, এখানে 3 দিয়ে কাটবে, এখানে এটাকে 2 কেটে যাবে, তাই 66 ইন্টু এখানে কি হবে 21 প্লাস 2h/2 সমান 1617। এখানে 2 দিয়ে এটা কেটে যাবে 33, তাহলে 21 প্লাস 2h সমান 33 দিয়ে এটা ভাগ যাবে, 1617/33 সমান কত আসবে? সমান আসবে 33 4-এ 33-এ 4 দিয়ে যাবে, তারপর 49 দিয়ে চলে যাবে। তাহলে কি হবে? এখানে 2h সমান 49 মাইনাস 21 সমান হবে 28। তাহলে h হবে 28/2 সমান 14 সেমি। তাহলে h আমার বেরিয়ে গেল। আমি এখানে r জানি, তাহলে আমাকে আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h মানে হচ্ছে 22/7 গণিত r স্কোয়ার মানে হচ্ছে 21/2 গণিত 21/2 ইন্টু h হচ্ছে 14। এখানে 7 2 14, 14 কেটে দিলাম, 2 দিয়ে এটাকে 11 করে দিলাম, তাহলে হচ্ছে 11 গণিত 21 স্কোয়ার মানে হচ্ছে 441। যদি আমি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 4851 সেমি কিউব। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি আমি একটি আইটেম 1232 টাকায় বিক্রি করে 124% লাভ করি, তাহলে আমি 572-এ বিক্রি করলে আমার লাভ বা ক্ষতির শতকরা হার কত হবে? কি হচ্ছে, তুমি 1232 টাকায় জিনিসটা বিক্রি করে তুমি 124% লাভ করছো। অর্থাৎ আমরা সবসময় কি করি, যে কস্ট প্রাইসকে 100% ধরি, তাহলে তোমার সেলিং প্রাইস কি হচ্ছে, কস্ট প্রাইস প্লাস 124% প্রফিট, যেটা করছো মানে হচ্ছে 224%। তাহলে 224% সেলিং প্রাইস যেটা হচ্ছে 1232। তাহলে আমি বলতে পারি যে 1232 সমান হচ্ছে 224%, তাহলে 572, তাই তো, তাহলে সেটা হবে কত শতাংশ? সিম্পলি, তাহলে 572/1232 ইন্টু 224। কত দিয়ে কাটাকাটি হবে? এটা 8 দিয়ে কাটবে, 8 দিয়ে কাটবে, 6 দিয়ে কাটবে, 6 6 6, হ্যাঁ 6 দিয়ে কাটবে, 6 না, এইটা কাটবে 8 দিয়ে, 8 6 8 চলে আসা 56, 6 দিয়ে কাট, 6 9 54। দেখ প্রথমে 2 দিয়ে কাটি, 112 আর এখানে 616, 6 6 12, আবার এটাকে 2 দিয়ে কাটলে পাচ্ছ তুমি 56, এখানে পাচ্ছ 308, 3 আর 8, এটা 11 দিয়ে যাবে, 11 দিয়ে 11 5 55, 11 2 22, এখানে 11 2 22, 11 8 88, 28 2 56, তাহলে 52 2 104%। তাহলে 572 কত হলো? 104%। 104% সিপি সবসময় 100% হয়, তাহলে প্রফিট কত হচ্ছে এখানে? 104 মাইনাস 100 সমান 4% প্রফিট বা লাভ। 4% লাভ হচ্ছে অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 5 থেকে শুরু করে 10টি ধারাবাহিক বিজোড় সংখ্যা বিবেচনা করুন। প্রথম এবং দ্বিতীয়টি ব্যতীত তাদের প্রতিটিকে 3টি দিয়ে গুণ করুন বা 3 দিয়ে গুণ করুন। এইভাবে গঠিত 10টি সংখ্যার গড় কত হবে? দেখো আমি প্রথমে বিজোড় সংখ্যাগুলো করে নিয়ে নিই। 5 থেকে শুরু করে 10টা নিতে বলেছে, 5 7 9 11 13 15 17 19 21
23, 10টা হয়ে গেল। এবার বলছে 5 আর 7কে বাদ দিয়ে বাকিগুলোকে 3 দিয়ে গুণ করতে হবে, মানে 3 9 27, 3 11 33, এইভাবেই থাকবে। আমি ওটা করবো না বসে বসে, একদম 23কে হবে 3 দিয়ে 69, এতদূর। এবার আমাকে কি করতে হবে, এভারেজ করতে গেলে সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে 10 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এবার দেখো 27 থেকে 69 পর্যন্ত যেটা যোগফল সেটা আমি ফার্স্টে বার করব। সেটা বার করার আমার একটা শর্ট মেথড আছে, তো আমি বসে বসে যোগ করতে যাব না, এগুলোকে গুণও করব না। কটা হচ্ছে এখানে 27 থেকে 59 পর্যন্ত, দেখো এখান থেকে দুটো বাদ দিয়েছি, 10টা ছিল, 8টা আছে। তাহলে আমি করতে পারবো এটা 27 প্লাস 69/2 ইন্টু 8। তাহলে আমি টোটাল পেয়ে যাব 27 থেকে 69 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর যোগফল। ওকে, তাহলে এখান থেকে 27 প্লাস 59 এখানে কত পাচ্ছি আমি, এখানে পাবো আমি 27কে 59 দিয়ে যদি যোগ করি আমি, কত হচ্ছে, এটা হচ্ছে 70, আর এখানে যদি 97 96/2 গণিত 8, বা এখানে আসবে 4, তাহলে 4 6 24, 4 হাতে থাকছে হচ্ছে 2, 4 9 36 আর 2 38, 384। তাহলে এদের সামেশন আমি পেয়ে গেলাম, এইখান থেকে এত দূরে সামেশন পেয়ে গেলাম। তাহলে এর সাথে আমাকে আর 5 আর 7কে যোগ করতে হবে, মানে 5 এর সাথে 12 যোগ করে দিতে হবে। 12 যোগ করে হচ্ছে 396। 396 যদি হয় 10টি যোগফল, তাহলে এদের এভারেজ হচ্ছে 396/10 সমান হচ্ছে 39.6। এইখান থেকে তুমি বুঝে যাবে সেটা 39.6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী 10 নম্বর অঙ্ক, দুই বন্ধু যাদের একজন অন্যজনের চেয়ে 3 গুণ দক্ষ, একসঙ্গে কাজ করলে একটি কাজ 6 দিনে শেষ করা যায়। দুজনের মধ্যে কম দক্ষ যে কত দিনে তার দ্বিগুণ একটি কাজ সম্পন্ন করতে সক্ষম হবে। তো যে কম ক্ষমতা পান সে ধরে নাও এ ইউনিট কাজ করে ডেলি, তাহলে যে বেশি সে কি করছে, তার 3 গুণ কাজ করছে, মানে 3 ইউনিট কাজ করবে, তাই তো। তাহলে তারা দুজন মিলে একসাথে 6 দিনে কাজ শেষ করে দেয়। তাই দুজনে একসাথে কত ইউনিট কাজ করছে, a প্লাস 3a মানে হচ্ছে 4 ইউনিট, এবং 6 দিনে কাজ করে দিচ্ছে মানে হচ্ছে 24 তাই 24 ইউনিট হচ্ছে কি মোট টোটাল ওয়ার্ক। তাহলে এরই আমাকে দ্বিগুণ কাজ করতে বলেছে একটা, তাহলে এর দ্বিগুণ কাজ যদি হয় 24 ইউনিটের দ্বিগুণ কাজ মানে 24a ইন্টু 2, মানে হচ্ছে ইউনিটটা হবে, আর দ্বিগুণ কাজটা হবে 48a ইউনিটের। সেই 48 ইউনিটটা কাজ করতে কম দক্ষের কতজন লাগবে, কম দক্ষে কতদিন লাগবে, কম দক্ষ কাজ করে কতদিন, প্রতিদিন a ইউনিট করে, তার সময় লাগবে 48a/a সমান 48 দিন। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, সুদের বার্ষিক চক্রবৃদ্ধির ভিত্তিতে 6,400 টাকা বিনিয়োগ করা হয়েছে, যা 2 বছরে বেড়ে 7,056-তে পৌঁছেছে। সুদের হার শতকরা কত? তাহলে এখানে p ইন্টু 1 প্লাস r বাই 100 করে দেবো আমি, 6,400 ইন্টু 1 প্লাস r বাই 100 এ স্কোয়ার সমান হচ্ছে 7,056, বা এখান থেকে আমি পাচ্ছি 100 প্লাস r বাই 100 এ স্কোয়ার সমান 7,056/6,400। এটা আমি তুমি যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে তত তাড়াতাড়ি এটা কমপ্লিট করে দেবে। তাহলে এখানে করতে পারি আমি 100 প্লাস r এর স্কোয়ার বাই 100টাকে যদি করে নিই 100 গুণিত 100 হয়ে যাবে সমান 7,056/6,400। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে, মানে একটা 100 কেটে যাবে। এই 70টাকে দিয়ে কি হবে, এখানে গুণ হয়ে যাবে 100টা, সরি 7,056 দিয়ে। এবার যদি আমি কাটাকাটি করি, দেখো এখানে 8 দিয়ে কাটবে, 64 দিয়ে কাটবে, কি কাটাকাটি তো হবে, 8 দিয়ে কাটবে, 8 8 64 থাকছে কত, 6 6 5, 8 8 64, 8 2 16, এখানে 8 দিয়ে কেটে যাবে, আবার এটা 8 দিয়ে কাটবে, সরি 4 দিয়ে কেটে দাও, 4 2 8, 4 দিয়ে এটা 25, আর এটা 2 দিয়ে কেটে দাও 441। এবার দেখো দুটোই আমি বর্গ সংখ্যা পেয়ে গেছি না, তাহলে আমি বলতে পারছি এদিকে যে 100 প্লাস r এর স্কোয়ার সমান 441 গুণিত 25, যেটাকে আমি করতে পারি 21 গুণিত 5 এর বর্গ করতে পারি। তার দুদিকে বর্গকে হাটিয়ে দিলে 100 প্লাস r সমান 105 পেয়ে যাব, বা r সমান আমি পেয়ে যাব 5%। তাই সুদের হার ছিল 5%। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। এটা তুমি যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি ক্যালকুলেশন কমপ্লিট। নেক্সট,
একজন ফল বিক্রেতা একটি বাজারে 1092টি আপেল এবং 3432টি কমলা নিয়ে আসে। তিনি সেগুলিকে সমান সংখ্যক কমলার পাশাপাশি আপেলের স্তূপে সাজান যাতে প্রতিটি স্তূপে সর্বোচ্চ সম্ভাব্য সংখ্যক ফল থাকে। সেই সংখ্যাটি কত? অর্থাৎ দেখেছো তোমরা ফলের দোকানে যে তারা আপেল, কমলা লেবু এগুলোকে কি সুন্দর পিরামিড আকারে সাজায়। তো সেই রকম ভাবেই তিনি এখানে সাজিয়েছেন 1092টি আপেল এবং 3432টি কমলা নিয়ে, এবং প্রত্যেকটি স্তূপ বা সেই পিরামিড আকারের যে স্তম্ভ বা হিপ বানিয়েছেন তিনি, তাতে সমান সংখ্যক কমলা বা আপেল আছে। তাহলে সর্বোচ্চ কত হতে পারে সেই সংখ্যাটি, মানে আমাকে বুঝতে পারছো এখানে কি করতে হবে, আমাকে এটাকে গসাগু করতে হবে। কার মধ্যে? 1092, 3432। এবার এদেরকে কি করে গসাগু করবো? ভাগ প্রক্রিয়া করবো। 3432কে 1092 দিই, 3 বার যাবে, 3 2 6, 3 9 27, এটা তাহলে 6 আসছে, 8 5 156, তাহলে এখানে 1092, 7 দিয়ে চলে যাবে, 7 6 42, 2 হাতে থাকে 4, 7 5 35, 7 4 39, 9 হাতে থাকে 3, 7 7 3 10 হয়ে গেল। তাহলে আমাদের HCF হচ্ছে 156, তাহলে সংখ্যাটি হচ্ছে 156। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, পৃথিবী তার অক্ষের সাপেক্ষে 135 ডিগ্রি কোণে ঘুরতে কত সময় নেবে? অর্থাৎ তার সেন্ট্রাল অ্যাঙ্গেল বা কেন্দ্রীয় কোণ যদি 135 ডিগ্রি ঘুরতে হয়, তাকে সারাদিন সে কত সেকেন্ড সময় নেবে? আমরা কি জানি যে পৃথিবী তার অক্ষের উপর এক পাক ঘুরতে কত সময় নেয়? 24 ঘন্টা। সেটাকে যদি আমি সেকেন্ডে করতে বলেছি না, 24 ঘন্টা সেকেন্ড কত, এগুলোকে মনে রাখবে যে 24 ঘন্টা সেকেন্ড হচ্ছে কত। তোমরা কমেন্ট করো দেখি, আমি দেখতে পাবো না যদিও, তবুও আন্দাজে ঢিল। 24 ঘন্টা মানে হচ্ছে 86,400 সেকেন্ড। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা, যেহেতু এখানে সেকেন্ডে বার করতে বলেছে। তাহলে আমাকে 135 ডিগ্রি কোণ ঘুরতে হবে। আমাকে পৃথিবী যখন এক পাক খায় তখন তার আবর্তিত কোণের মান কত? যে কোনো গোলাকার জিনিস যখন আবর্তন করে 360 ডিগ্রি আবর্তন করে, অর্থাৎ 360 ডিগ্রি আবর্তনের সময় লাগছে এত সেকেন্ড। তাহলে 135-এ কত? অর্থাৎ হবে 135/360 গুণিত 86,400। একটা শূন্য কেটে যাবে এখানে, আর 36 দিয়ে এটা কেটে যাবে আশা করছি। 36 2 72, থাকছে এখানে 14 44, 36 4 44, 24 240। তাহলে 135 × 240 বা 135-কে 24 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি আনসার পেয়ে যাবে। যেটা পাবে সেটা হচ্ছে 32,400 সেকেন্ড। ওকে, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো S এবং প্রদত্ত বর্গক্ষেত্রের বাহুর মধ্যবিন্দুগুলোকে যুক্ত করে একটি গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো A। তাহলে A/S এর মান কত? তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, ধরো যার বাহুটা ধরে নাও A, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে A², যেটা বলে দিয়েছে S, বা এটা 2A ধরি, সুবিধা হবে। 2A², তাহলে সেটা হচ্ছে S। 2A² মানে হচ্ছে 4A², যেটা হচ্ছে S। এবার এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা যদি আমি করে নিয়ে যে বর্গক্ষেত্রটা আমি পাবো, তার যে বাহু, সেই বাহুটা দেখো কি হচ্ছে আলটিমেটলি, এই যে বর্গক্ষেত্রটা তৈরি হচ্ছে তার কর্ণ। এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে A, কারণ অর্ধ মধ্যবিন্দু বলে দিয়েছে। তাহলে A যদি A বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কি হবে? A√2। তাহলে আমি বলতে পারি যে ভিতরে যে বর্গক্ষেত্রটা তৈরি হচ্ছে এর বাহু হচ্ছে A√2। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? A√2²। A√2² মানে হচ্ছে 2A²। তাহলে সেটা হচ্ছে A। তাহলে আমাকে বলেছে A/S বার করতে হবে। তাহলে A/S সমান 2A²/4A² বা 1/2 বা 0.5। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। যদি x এবং y দুটি সংখ্যা হয় যার বিপরীত চিহ্ন থাকে এবং x² = y² = 16:81, তাহলে 3x + 4y - 2x - 3 - 3y এর মান কত? তাহলে এখানে দিয়েছে x²/y² সমান হচ্ছে 16/81। এখান থেকে আমি করতে পারি x/y সমান হচ্ছে 4/9। এবার বলতে চিহ্ন আলাদা আলাদা, অর্থাৎ x এর মান হতে পারে 4 অথবা -4, আর y এর মানও হতে পারে হয় -9 বা +9 বা শুধু 9।
কারণ দুটো আলাদা চিহ্ন বলেছে, অর্থাৎ এক্স যদি প্লাস হয় ওয়াই মাইনাস হবে। এবার প্রথমে এইটাকেই নিয়ে বসিয়ে দেখো, তাই 3 × 4 মানে হচ্ছে 12, প্লাস 4 × -9 মানে হচ্ছে -36, বাই 2 × x মানে হচ্ছে 2 × 4 8, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 9 27 প্লাস 27, তাহলে এখানে হচ্ছে 12 থেকে 36 থেকে 12 বাদ মানে 24, -24 বাই 28 সাথে 35, এটা অর্থাৎ আচ্ছা এটা তো অপশনই দিইনি, তো এটাই হচ্ছে অ্যান্সার, যেটা -24/35 ট্রান্সলেট করে নিয়ে শুধু অঙ্কটাকে টাইপ করে দিয়েছি আমি, আর উত্তরগুলোকে চেক করতে হবে ভুলে গেছিলাম। যাই হোক, তো এটাই তোমাদের অপশনে আছে। ওকে, তো -24/35 এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। যদি এটা না অপশনে না থাকতো তাহলে আমি কি করতাম, তাহলে এই মানটাকে বসাতাম, অর্থাৎ -4 দিয়ে আমি দেখিয়ে দিই সেটাও, যেহেতু আমি অপশন দিইনি এখানে, তাহলে -4 দিয়ে হতো -12, আর এখানে হতো 9 দিয়ে +36 বাই এখানে কি আসবে 2 × -4 মানে -8, আর এখানে আসবে -27, তাহলে এখান থেকে চলে আসছে তোমার 24 বাই কত আসবে, এখানেও তাই -35, বাস এই ঘুরি ফিরি একই আসবে, -24/35। ওকে, সেটাই আসবে, যে কোনো একটা বসালি হবে। তো আমাদের অ্যান্সার চেয়েছে, আমাকে তো মান চাইনি, তাহলে -24/35 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটার অপশনে আছে। পরবর্তী রয়েছে একটি শঙ্কু আকারের একটি ধারক, যার ব্যাসার্ধ এবং গভীরতা সমান, মানে উচ্চতা এবং ব্যাসার্ধ সমান, সম্পূর্ণরূপে 1,28,000টি ছোট ছোট গোলাকার ফোঁটা বা ড্রপলেট দ্বারা পূর্ণ করা হয়, যার প্রতিটির ব্যাস হচ্ছে 2 মিলিমিটার। তাহলে ধারকটির ব্যাসার্ধ কত? অর্থাৎ দেখো, এই যে শঙ্কুটা, তার যে আয়তন আর এই 1,28,000 গোলাকার যে ড্রপলেট গুলো, তার আয়তন সমান, তবেই তো ভর্তি হয়েছে না। তাহলে এই ড্রপলেট গুলোর আয়তন সমান শঙ্কুর আয়তন আমি করে দিই, তাই তো, সেটাই আমি করতে পারি। তাহলে এখানে আমরা কি জানি যে একটা শঙ্কুর ভলিউম কি হয়, 1/3 πr²h। এবার যেহেতু এখানে বলে দিয়েছে যার ব্যাসার্ধ আর গভীরতা সমান, মানে r = h, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 1/3 πr³, অর্থাৎ h এর জায়গায় r বসিয়ে দিলাম। যেহেতু আমি লিখে দিতে পারি এখানে, যেহেতু এগুলো পরীক্ষার সময় তো লিখবে, তুমি কাকে দেখাবে, এমনি পরীক্ষা হয়, স্কুল পরীক্ষা হয়, সেখানে আমাকে লিখতে হয় যে r = h দিয়েছে, এখানে তো নিজেই জানছি, নিজেই করছো, ব্যাস। তাহলে এইটা হচ্ছে শঙ্কুর আয়তন। আর 1,28,000 গোলাকার ফোঁটার আয়তন কত? তার ফর্মুলা হচ্ছে 1/3 πr, কি হচ্ছে তোমাদের, আমি বলতে পারি যে নাম্বার একটা যদি দিদি 4/3 πr³, তাই না, যদি আমাদের দিয়ে দেয় যে স্ফিয়ারের 4/3 পাই আর এর ছোট হাতের আর ধরি, তাহলে πr³, এখানে কি আছে সবগুলো তো দিয়ে দিয়েছে না, তাহলে 4/3 × 22⁷, আর হচ্ছে কত, এখানে ব্যাস হচ্ছে 2 মিলিমিটার, তাহলে একে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ মানে হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 1/3। এটা হচ্ছে একটা স্ফিয়ার বা ড্রপলেটের, তাহলে 1,28,000টি কত, তাহলে 1,28,000 গুণ এইটা, তাহলে এইটা সমানই হচ্ছে এই দিকের 1/3 πr³। তাহলে এখানে নিচে তো 3, এখানে 3 কেটে যাবে, এখানে এখানে পাই কেটে যাবে, রাখার দরকার নেই আমার। তাহলে এখানে লিখতে পারি যে r³, এখানে 1 এর কিউব ভ্যালু তো 1, মানে গুণ রাখা না রাখা সমান 128 × 4 মানে হচ্ছে 500, তোমার কত আসবে 512 নাকি, 512, আর তারপর 3টে শূন্য এটা, তাহলে r সমান হবে, এটা আমরা জানি 512 ঘনমূল হচ্ছে 8, আর 3টে শূন্য থেকে একটা শূন্য বেরিয়ে আসবে, তাহলে r = হচ্ছে 80 মিলিমিটার, কারণ এখানে দেখো যেটা ছিল সেটা মিলিমিটারে ছিল, এবার 80 মিলিমিটার, এখানে আমাকে চেয়েছে ব্যাসার্ধ সেন্টিমিটারে, তাহলে 80 মিলিমিটার = 8 সেন্টিমিটার, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর, যে একজন বিক্রয় কর্মী একটি আইটেমের বিক্রয়কে উন্নীত করার লক্ষ্যে সরল সুদের নীতি প্রয়োগ করেন। তিনি ঘোষণা করেন যে নগদ অর্থ প্রদানের বিপরীতে আইটেমের 300টি টুকরো অবিলম্বে পাওয়া যেতে পারে, তবে একজন গ্রাহক যদি 1 বছরের জন্য অর্থ প্রদান পিছিয়ে দেন, তবে আইটেমের মাত্র 200টি টুকরো পাবেন। মোট সুদের হার শতকরা কত? এরকম অফার আমাদের অনেক সময় দিয়ে থাকে না, যে তুমি এখনই নগদ দামে কেনো, তুমি 300টা পেয়ে যাবে, অর্থাৎ ধরো 100 টাকা দিচ্ছ, 100 টাকা দিয়ে তুমি 300টা পেয়ে যাবে, কিন্তু সেই 100টায় যদি 1 বছর লেটে দাও, সুদ সহ দাও, তাহলে তুমি এখন 200টা পাচ্ছ, অর্থাৎ সেই একই দামে তুমি 100টা কম পাচ্ছ। তার মানে কি বুঝতে পারছো, যে 200টা দিচ্ছে 300টার জায়গায়, মানে কম দিচ্ছে 100টা, কারণ সেই 100টাই হচ্ছে ইন্টারেস্ট নিচ্ছে সে, লেট দেওয়া, লেট ফি যেটাকে আমরা বলি।
ওকে, 100টায় সুদ নিচ্ছে কত পিছু? 200 পিছু। তাই 200 পিছু যদি তোর 100টা সুদ নেয়, তাই সুদের হার কত? সিম্পলি 50%। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। দেখতে অঙ্কটা যত বড়, করতে তত সহজ বা ছোট। পরবর্তী দিয়েছে 18 নাম্বার, যে কিছু সংকটের কারণে রাজ্য এ থেকে কিছু লোক রাজ্য বি তে চলে যায় এবং এর ফলে দ্বিতীয় রাজ্যের সংখ্যা বা জনসংখ্যা 19.96% বৃদ্ধি পায় বা বেড়ে যায়। যাই হোক, পরবর্তী পর্যায়ে তারা সবাই যখন আবার এ রাজ্যে ফিরে আসে, অর্থাৎ সংকট কেটে যাওয়ার পর, তখন বি রাজ্যের জনসংখ্যা কত শতাংশ কমেছে? অর্থাৎ বিতে ধরে নাও 100% জনসংখ্যা ছিল, কিন্তু যখন একটা ক্রাইসিস হলো এ রাজ্যে, তখন সেখান থেকে কিছু জনসংখ্যা বিতে চলে আসে, যার কারণে বিতে এত বৃদ্ধি পেয়ে গেল, মানে হয়ে গেল 119.96%। এবার যখন ফিরে গেল তখন মানে যদি 100টা জনসংখ্যা ছিল, তাহলে আবার তো 100টাই হয়ে গেল না? তাহলে 119.96 থেকে যখন আবার চলে গেল, তখন তো 100টায় বা কতটা কমে গেল? 19.96 কমে গেল, কারণ যারা এসেছিল তারাই বেরিয়ে গেল। এবার যদি সেটা 100% হিসাবে আমি ধরতাম, তাহলে কমে কতটা গেল? আমাকে বার করতে হবে পার্সেন্টেজ। তাহলে 100/119.96 গণিত 19.96। তুমি এখানে দুটোরই দশমিক, যেহেতু দুটো ঘর পরে আছে, তুমি তুলে দিতে পারো যে 100/1,19,000 11,996 আর 1,996 মধ্যে কাটাকাটি করতে পারো। ঠিক আছে, এবং এখান থেকে আমি যদি কাটাকাটি করি, তাহলে আমি কি অ্যান্সার পাবো? তোমাদের এখান থেকে আমি পাবো, যেটা ভাগ করলে কাটাকাটি করে, 16.638। 16.638 আরো আসবে। আমাকে এখানে কি বলেছে? 0.2 ঘর পর্যন্ত নিতে বলেছে, তাহলে আমি নিয়ে নেবো 16.6। এখানে যেহেতু 8 আছে, সেটা পাকেটা বাড়িয়ে দেবে 64%। তাই 16.64% অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি আইটেমের তৈরি খরচ ছিল 24,000 এবং এর 20% প্যাকেজিং এবং খুচরো বিক্রেতার কাছে চালানের জন্য ব্যয় করা হয়। প্রস্তুতকারক 50% লাভ করেছে। যখন খুচরো বিক্রেতা একটি গ্রাহকের কাছে এটি বিক্রি করতে 20% ক্ষতি করে, তাহলে খুচরো বিক্রেতা দ্বারা আইটেমটি কত দামে বিক্রি করা হয়েছিল? তাহলে প্রথমে তার ম্যানুফ্যাকচার কস্ট হচ্ছে 24,000, তারপর তার উপর 20% প্যাকেজিং এবং ট্রান্সফার ফিজ লাগছে, মানে কত হচ্ছে? তো 20% বেড়ে গেলে মানে 120/100। 0 কেটে দাও, তাহলে 12 × 24 মানে হচ্ছে 288, 3 শূন্য, 2 শূন্য, তাহলে 28,800 টাকা হয়ে গেল। অর্থাৎ এই 20% খরচ চাপার পর, এবং সেই 28,800 টাকার উপর তিনি আবার 50% লাভ করেছেন। তাহলে তার সেলিং প্রাইস কত হয়েছে? তার সেলিং প্রাইস হচ্ছে 28,800 গণিত 50% লাভ, মানে 150 দিয়ে 100 জিনিস 150 বিকেছে, মানে এটা। তাহলে এখানে আবার তুমি 2 শূন্য কেটে দাও, কেটে দিলে তুমি পাবে যেটা ভ্যালু, সেটা হচ্ছে 43,200 টাকা, মানে 432, 4,320, 200 টাকা। ওকে, এইটা। তাহলে এত টাকায় তিনি বিক্রি করেছেন খুচরো বিক্রেতাকে। এবার সেই খুচরো বিক্রেতা যখন অন্য কাউকে গ্রাহককে বিক্রি করছে, তখন তার 20% লোকসান হয়ে যাচ্ছে, মানে তার বিক্রয় মূল্য কত হচ্ছে? খুচরো বিক্রেতার গ্রাহককে যখন বিক্রি করছে সেকেন্ড টাইম, তখন তার বিক্রয় মূল্য হচ্ছে 43,200 টাকা, তার 20% লোকসান হচ্ছে, মানে 100 টাকার জিনিসটা 80 টাকায়, তাহলে 80/100। ওকে, তাহলে এখানে 2 শূন্য কেটে দাও, তাহলে 80কে 432 দিয়ে গুণ করে দাও, মানে 432 × 8, যেখান থেকে গুণ করলে আমি কি পাবো? আমি পেয়ে যাব 3,456, আর একটা শূন্য রয়েছে, শূন্য বসে দাও, তাহলে এত টাকা। তাহলে আলটিমেটলি খুচরো বিক্রেতা গ্রাহকের কাছে জিনিসটি 34,560 টাকায় বিক্রি করেছিলেন। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। এই ক্যালকুলেশনস গুলো প্র্যাকটিস করতে থাকো, যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি করতে পারবে, নয়তো এইগুলোতে তোমাদের সময় কিন্তু খেয়ে নেবে। পরবর্তী আছে মান নির্ণয়। এই মান নির্ণয় বলেছি আমি টুকবই না। এখান থেকে আমি প্রথমে পাবো 1/15, তাহলে 1/4 মাইনাস 1/15 পেলো ফার্স্ট ব্র্যাকেটে। এখান থেকে আমি কি পাবো? এটা 4 15 60 হয়ে যাবে, আর এখানে 15 মাইনাস 4 মানে 11/60 হয়ে যাবে। তাহলে এটা 3/4
গুণ হবে এটার সাথে, 3 দিয়ে এটা কাটাকাটি হবে 20, তাহলে পড়ে থাকবে এখান থেকে 11/80। তাহলে এবার রয়েছে এখানে 11/80, গুণ করলে এটা 80/11 হয়ে যাবে। আবার এটা গুণ করলে এখানে 5 6 6 একে 6 আর 5 11/6 আসছে, তাছাড়া 6/11 হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে এখান থেকে 80 80 11 11 কেটে যাবে, পড়ে থাকবে 6/11 প্লাস এখানে থাকবে 9/11, আর এখানে থাকবে 11 একে 15/11 ভাগ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 6/11, তাহলে 15/11 গুণ 11/6, যেখান থেকে এটা কাটবে 11 11 কেটে যাবে। আচ্ছা আচ্ছা, কি হলো, কাটাকাটিতে গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, এটা তো থার্ড ব্র্যাকেট আছে না, সরি, থার্ড ব্র্যাকেট আছে, তাহলে এই কাজটা আগে হবে। 15/11 ভাগ এখানে হবে তোমার 6/11 প্লাস 9/11, যেখান থেকে চলে আসবে 15/11 ভাগ 15/11 সমান আসবে 1, ইজ দ্য অ্যান্সার, অপশন এ তে রয়েছে। সেম পরবর্তীতে আর একটা রয়েছে সিম্পলিফিকেশন, এক্ষেত্রেও তাই প্রথমে যে পূর্ণগুলো আছে সেগুলোকে হাটিয়ে লিখবে, অর্থাৎ 3 প্লাস 3/2 ইন্টু 6 2 12 একে 13/2, সরি ভাগ 13/2 গুণ 1/3 অফ এখানে 4 3 12 একে 13/3 বাই এখানে আসছে -8/3 ইন্টু 1/2, এটা একবারে করে দিতে পারো 4। তাহলে এখান থেকে পাচ্ছ কি হবে 3 প্লাস 3/2 ইন্টু 2/13 ইন্টু 1/3। এটা অফ আছে, অফটাকে আমি গুণ করেই লিখছি যেহেতু আর কিছু নেই সমস্যার, তার 13/3 বা এখান থেকে পাচ্ছি -4/3। এখান থেকে দেখো কি কাটবে, কিছু কাটবে, 2 2 কাটবে, 3 3 কাটবে, তাহলে পড়ে থাকছে 3 প্লাস 1/13 ইন্টু 13/3 বাই -4/3। এখান থেকে পড়ে থাকবে 3 3 39 40/13 গুণ 13/3 বাই -4/3। 13 13 কেটে যাবে, পড়ে থাকবে 40/3 গুণ -3/4, 3 3 কেটে যাবে, 10 কে থাকবে, তাহলে -10। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। দুটি পাত্রে, পরবর্তী অঙ্ক, দুটি পাত্রে যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণ রয়েছে। কোন অনুপাতে বিষয়বস্তু মিশ্রণ করা উচিত যাতে চূড়ান্ত মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 4:3 হয়? তাহলে দেখো, প্রথম অনুপাতে দুধ আর জল আছে 3:2 ফার্স্টে, সেকেন্ডে দুধ আর জল আছে 6:5, আর আমাকে করতে হবে 4:3। তাহলে এখানে প্রথমটাতে দুধ কত আছে, দুধের অনুপাতিক ভাগার হচ্ছে 3/5, এখানে দুধের আনুপাতিক ভাগার কত 6/11, আর এখানে দুধের অনুপাতিক কত 4/7। এদেরকে নিয়ে আমি অ্যালিগেশন করে নেবো। তা ছিল প্রথমটাতে 3/5, তারপর এটা রয়েছে 5/11, তারপর এটাতে রয়েছে আমাকে করতে হবে 4/7, তাহলে এদের মধ্যে অ্যালিগেশন করো। তাহলে 4/7 থেকে 3/5 বাদ দিলে 5 7 35, 35 তার 3 21 আর 20, 1/35 থাকছে এখানে, আর এখানে 7 11 77, 4 11 44, আর 5 7 35, 44 থেকে 35 বাদ দিলে হবে 9, 9 না, এখানে কি আসছে 5/11 মাইনাস 4/7, 11, সরি 77, 7 5 35 মাইনাস 11 4 44, 6/11/4/7। এখানে কিছু তো একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। ওহো হো, এখানে তো 6/11 আছে না, আমি এখানে 5/11 ধরেছি, 6/11, তাহলে 7 6 42, তাহলে এখানে থাকছে 2/77। এখানে যেহেতু চিহ্ন ম্যাটার করে না, পার্থক্য চাই আমার, তাহলে 2/77। ওকে, তাহলে এখানে আমার যেটা থাকবে যখন নতুন তার অনুপাত হবে এটা, তাই 2/77 বা মেশাতে হবে দুটি অনুপাতকে 1:35 এই হিসাবে। এবার আমাকে যেহেতু ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশ হটাতে গেলে কি করতে হয়, হরগুলোকে লসাগু করতে হয়। 77 আর 35-এর লসাগু যদি আমি করি, 77 আর 35-এর লসাগু, তাহলে কি দিয়ে যাবে, এটা 7 দিয়ে যাবে একমাত্র, 7 11 7 5 5 11 55 × 7 মানে হচ্ছে 385।
তাহলে উভয়কেই 385 দিয়ে গুণ করে নেবে, অর্থাৎ তোমার এখানে হবে 2/77 ইন্টু 385 ইস টু 1/35 ইন্টু 385। তাহলে এখানে এটা কাটবে, এটা কেটে হয়ে যাবে তোমার 11, আর এটা কেটে হয়ে যাবে 5। তাহলে 5 2 10 ইস টু 11। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। আমি যেমন এখানে দুধ নিলাম, তুমি ওখানে জল নিয়েও করতে পারো, সেই ক্ষেত্রেও একই অ্যান্সার আসবে। পরবর্তী 23 নাম্বার, যে 2012 সালে সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে একটি কলেজের ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ। অর্থনীতিতে 96, যেটা S1 সাবজেক্ট 1, মনোবিজ্ঞান বা সাইকোলজিতে 84, ইতিহাসে 160, রাষ্ট্রবিজ্ঞানে 120, সমাজবিজ্ঞানে হচ্ছে বা সোশিওলজিতে হচ্ছে 125। তাই প্রদত্ত পাই চার্টটির মাধ্যমে বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের বিচ্ছেদ উপস্থাপন করা হয়েছে। পাই চার্টটি অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। প্রথম প্রশ্ন কি দিয়েছে, 2013 সালে সমাজবিজ্ঞানে 20% ছাত্র এবং 25% রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, অর্থনীতির ছাত্রদের 1/6 অন্য কলেজে স্থানান্তরিত হয়। তাহলে ইকোনমিক্সে কি হয়, 1/6 ছাত্র পালিয়ে যায়, ছিল কত 96 জন। তাহলে আছে কত 1/6 যদি চলে যায় তাহলে 5 এর 6 জন আছে, আর তাই 6 ষোলো 96, মানে 80 জন রয়েছে। আর সমাজবিজ্ঞানে 20%, সমাজবিজ্ঞানে ছিল কত, সমাজবিজ্ঞানের 125, তাহলে সোশিওলজিতে আছে 125 জন ছিল, তার 20% পালিয়ে যায়, মানে 80% আছে, মানে 80/100। তাহলে 5/4 20, মানে হচ্ছে 100 জন। তাহলে সোশিওলজিতে রয়েছে এখন 100 জন। আর তারপরে আর কি বলেছে আমাকে, যে রাষ্ট্রবিজ্ঞানে 25% চলে যাচ্ছে, তাহলে পলিটিক্যাল সায়েন্সে চলে যাচ্ছে। পলিটিক্যাল সায়েন্সে আছে কত, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে S2 রয়েছে 84, তাহলে 84 ইন্টু 25% চলে যাচ্ছে, মানে 75/100, মানে 3/4। আর এখানে থেকে বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি, সরি পলিটিক্যাল সায়েন্সে 120 জন আছে, সাইকোলজি দেখছি 120 ইন্টু 75/100, তাহলে এখানে 3/4, এখানে থাকছে 90 জন। এটা অনেকটা বড় অঙ্ক, আমাকে মুছতে হবে। তাহলে ইকোনমিক্সে থাকলো, আমি এখানে পাশে লিখে রাখছি, ইকোনমিক্সে থাকছে 80, সোশিওতে থাকছে 100, পলিটিক্যাল সায়েন্সে থাকছে 90। ঠিক আছে, আর হিস্ট্রিতে থাকছে, আর কি বলছে এখানে, ইতিহাসের ছাত্র সংখ্যা 10% বৃদ্ধি পাচ্ছে। হিস্ট্রিতে ছিল কত, হিস্ট্রিতে ছিল 160, তার 10% বেড়ে গেলে মানে আরো 16 বেড়ে যাবে। এর মুখে মুখে করে নেবে, আমি লিখে লিখে দেখাচ্ছি না। তাহলে 160 আর 16, ইতিহাস হয়ে যাবে 176। ওকে, এইগুলো। তাহলে এবার আমি মুছে নিই একটু। এবার কি বলছে, এর উপরে বাকি সমাজবিজ্ঞানের 10% ছাত্র, মনোবিজ্ঞানের 1/7 ছাত্র অর্থনীতিতে স্থানান্তরিত হয়। তাহলে কি হচ্ছে, আবার দেখো কি করছে এখানে, ইকোনমিক্সে ছিল তো 80 জন, কিন্তু তার সাথে সাথে আবার সমাজবিজ্ঞানের 10% চলে আসছে। সমাজবিজ্ঞানে কত ছিল 125, তাহলে 125-এ 10 মানে 10% চলে আসছে, তাই তো। তাহলে এখানে আবার 125, মানে ইকোনমিক্স হয়ে যাচ্ছে 120, সমাজবিজ্ঞানে ছিল 125, তাহলে ইকোনমিক্সে ফাইনালি চলে আসছে আরো 10 জন, কারণ এখানে 100 জন হয়েছিল। তাহলে এই যে 100 জন থাকার পর তার আবার 10% মানে 10 জন চলে এলো এখানে। আর মনোবিজ্ঞানের 1/7 চলে এলো। তাহলে মনোবিজ্ঞান কত ছিল, সাইকোলজি কই, সাইকোলজি ছিল 84, তাই 84-র 1/7 যদি চলে আসে, 7/1 মানে 12 জন। তাহলে ইকোনমিক্স আলটিমেটলি হয়ে গেল কত, 102 জন। ঠিক, তাহলে আর কি কি হচ্ছে, তাহলে সোশিও বা এতে কমে গেল না, এসে কমে গেল 100 থেকে 90 হয়ে গেল, কারণ 10 জন চলে এসেছে ইকোনমিক্সে। 900 করে দিচ্ছি আমি আবার। একটু টাফ আছে, টাফ বলতে একটু লেন্দি, মাথা খাটাতে হবে একটু, মানে ধীরে সুস্থে করতে হবে, ভুল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি এগুলোতে। আর কি বলছে আমাকে, সাইকোলজি থেকে আমি কত এসছে 1/7, মানে আছে 6/7, তাহলে 84, 12 জন যদি চলে আসে 84 থেকে, তাহলে আর পড়ে থাকছে 76, কত থাকছে 72 জন।
আর ইতিহাসে তো যা ছিল তাই আছে, ইতিহাসে আছে যা ছিল তাই নিয়ে আমাকে কি চলেছে এবার 2013 সালে বিচ্ছেদের প্রতিনিধিত্বকারী পাই চার্টে ইতিহাসের সাথে সংশ্লিষ্ট সেকশনের কেন্দ্রীয় কোণ কত, হিস্ট্রির সাথে। তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল দেখো কত হচ্ছে, 90 প্লাস 102 প্লাস 72 প্লাস 90 প্লাস 176, কারণ কিছু তো চেঞ্জ হয়নি না, পলিটিক্যাল সায়েন্স 90 আছে, হিস্ট্রি 176 আছে, সে দুটো তাই থাকবে। তাই সবগুলোকে যোগ করলে মোট ছাত্র আমি পেয়ে যাচ্ছি 530 জন। এবার এই 530 হচ্ছে মোট, তার মধ্যে ইতিহাসের সাপেক্ষে আমি কত ডিগ্রি কোণ আসবে সেটা বার করতে হবে। তাহলে ইতিহাস হচ্ছে 176, তাহলে 176 বাই 530 গণিত মোট কোণের মান হয় 360 ডিগ্রি, সেটা আমাকে করতে হবে। তাহলে এখানে এটা কাটবে 3 দিয়ে, 3 দিয়ে এটা যাবে 120, তাহলে 120 ডিগ্রি। তাহলে হিস্ট্রি ছেলেদের কোণের মান হবে 120 ডিগ্রি, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। ঠিক আছে, একটু ঝামেলাপূর্ণ অঙ্ক এটা। পরবর্তী কি বলছে, অর্থনীতি এবং মনোবিজ্ঞানের মোট শিক্ষার্থী সংখ্যা ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মোট শিক্ষার্থীর কত শতাংশ। এটা সিম্পল, খুব বেশি কিছু দেয়নি। অর্থবিজ্ঞান মনোবিজ্ঞানের মোট শিক্ষার্থী, অর্থবিজ্ঞানের হচ্ছে যোগ করে নেবো আমি, অর্থবিজ্ঞানের যেটা হচ্ছে ইকোনমিক্স আর সাইকোলজির 84 আর 96 যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 180 জন। এটা হচ্ছে কি ইকোনমিক্স আর সাইকোলজি এই দুটো মিলে। এর সাথে কি করতে বলেছে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর সমাজবিজ্ঞান, অর্থাৎ বাকি তিনটে। তাহলে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স, আর সমাজবিজ্ঞান মানে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল, এই তিনটের যোগফল কত হচ্ছে, বাকি তিনটের যোগফল 160, 120, 125, এই তিনটেকে যোগ করলে আমি পাচ্ছি 405। তাহলে এর সাপেক্ষে এ কত পার্সেন্ট আমাকে বার করতে হবে। 405-এর সাপেক্ষে 180 কত পার্সেন্ট ইন্টু 100, এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাকে একটু, 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, তার 44.44 এরকম একটা ভ্যালু আসবে, যেটা রয়েছে অপশন বি তে সঠিক উত্তর। নেক্সট, একটি দ্রব্যের চিহ্নিত মূল্য হলো 400 টাকা, একজন দোকানদার তার চিহ্নিত মূল্যের 12% এবং 20% পরপর দুটি ছাড় দিয়ে এটি বিক্রি করে, তাতেও তিনি 10% মুনাফা অর্জন করেন, তাহলে নিবন্ধটির খরচ মূল্য কত বা দ্রব্য মূল্য বা ক্রয় মূল্য কত। তাহলে এখানে 400 টাকায় তিনি বিক্রি করছেন, তারপর তিনি ছাড় দিচ্ছেন 12% ছাড়, 12 ছাড় টাকা দেওয়া মানে 80 টাকাকে 88 টাকায় বিক্রি করে দেওয়া, মানে 88/100 ইন্টু 20% ছাড়, তারপর আবার মানে 100 টাকাকে 80 টাকায়, তাহলে 80/100। তারপর তার সত্ত্বেও তিনি 10% লাভ করছেন, 10% লাভ করা মানে 100 টাকার জিনিসকে 110 টাকায় বিক্রি করে দেওয়া, তাই তিনি এটাকে তাই করেছিলেন। তাহলে একে যদি আমি ক্রয় মূল্য বার করতে চাই, নিচেতে থাকবে 110, ওপরে থাকবে 100, হলো। তাহলে আমি আলটিমেটলি এইটা করলেই একদম ডিরেক্টলি আমি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এখান থেকে কি হবে, 100 100 কেটে দাও, এখানেও 0 0 সাথে 100 কেটে দাও, এখানে 0 সাথে 0 কেটে দাও, এখানে 11 সাথে 88 কেটে দাও, 8 পেয়ে যাবে। তাহলে 4 × 64, 4 × 64 গুণ করে দাও, তাহলে কি হচ্ছে 4 4 16 6, হাতে থাকছে 1, 4 6 24 আর 1 25, তাই 256 টাকা। তাই জিনিসটি কস্ট প্রাইস ছিল 256, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের 25টি এসএসসি এমটিএস এক্সাম 2021 এর বা 2020 নোটিফিকেশনস এর 5/10/2021 এর ফার্স্ট শিফটে আসা অঙ্ক। আশা করছি 25টির মধ্যে 25টি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর রিপিট দেখে নেবে। আর কিছু কিছু অঙ্ক আছে যেগুলো একটু ডেপথলি করতে হবে বা একটু লং টাইম তোমাদের একটু নেবে প্রথম দিকে। প্র্যাকটিস করতে থাকো, যত বেশি প্র্যাকটিস করবে টাইম অটোমেটিক্যালি কমতে থাকবে। এবং আমি চেষ্টা করছি তোমাদের ট্রান্সলেট করে করে বাংলাতে ক্লাস করানোর, ইংরেজিতে ক্লাস তো তোমরা করবে না, ইংরেজিতে ক্লাস করলে তো খুব ভালোই হতো, আমি ডিরেক্টলি ইংরেজিতে সরাসরি কোশ্চেনগুলোকে দিয়ে দিতাম। তো এটাই ছিল তোমাদের। আর যদি বুঝতে সমস্যা থাকলে কমেন্ট করে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, রিজনিং ক্লাস লাগবে কিনা বলো। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকল আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।